নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অভ্যন্তরীণ কোন্দলে স্তব্ধ জলপাইগুড়ি পৌর পরিষেবা। পৌরসভার বর্তমান চেয়ারম্যান নিজের আসন সামলাতে ব্যস্ত, অন্যদিকে অপর গোষ্ঠী তাকে গদিচ্যুত করার ছক কষছে। এমনই অভিযোগ তুলে 22 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফার দাবি কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সির। ভাঙন মেরামতের কাজ চলছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দক্ষিণ মরিচবাড়ি এলাকায় তিস্তার ভাঙন রোধের কাজ শুরু। উপস্থিত ময়নাগুড়ির বিধায়ক ও বিডিও। কথায় ও গানে কবিগুরুর স্মরণে জলপাইগুড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে কথায় ও গানে কবিগুরুর স্মরণে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হলো। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীত ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। কবিগুরু স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও মনোজ্ঞ। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধারা অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। আজকে 8 অগস্ট 2026 আমরা জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম এখানে করেছি। কি অনুষ্ঠান হচ্ছে? বেসিক্যালি ফ্লোরাল ট্রিবিউটটা আমরা দিয়েছি, তারপরে কিছু অনুষ্ঠানগুলো রয়েছে, ওগুলো সব প্রোগ্রামগুলো আছে। 22শে শ্রাবণ কবিগুরুর 85তম প্রয়াণ বার্ষিকীতে শহরের কলা কুশলীদের বিশেষ নিবেদন অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি শহরের কিছু কলা কুশলীদের উদ্যোগে শনিবার কবিগুরুর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে কবিগুরুকে ফুল নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কবিগুরুর স্মরণে নাচ, গান, আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠান দেখতে অসংখ্য সাংস্কৃতিক জগতের মানুষজনেরা উপস্থিত হয়েছিলেন। দম্পতির বিবাদের জেরে কোলের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন কয়েকদিন ধরে এক মহিলা। মত্ত অবস্থায় স্ত্রীর আড়ালে সেই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। দম্পতির বিবাদের জেরে কোলের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে কয়েকদিন ধরে রয়েছে এক মহিলা। মত্ত অবস্থায় শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর আড়ালে সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। বাড়ি থেকে কিছুটা দূরে জলপাইগুড়ির বোসপাড়া এলাকাবাসীর নেশাগ্রস্ত অবস্থায় যুবককে দেখে জিজ্ঞাসা করে। সেই সময় কাদায় সন্তানকে ফেলে পালিয়ে গেল বাবা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ায়। কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্তানের মা এসে তার সন্তান বলে দাবি করেন। পুলিশ জানায় মহিলা ও কোলের সন্তানকে নিয়ে আসা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীরা জানান নেশাগ্রস্ত অবস্থায় কোলের সন্তানকে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদ করতেই কাদায় সন্তানকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা কাদা থেকে সন্তানকে তুলে নিয়ে আসে। এরকম বাবার শাস্তির দাবি জানায়। বাচ্চাটা কথা বলতে পারে না। বাচ্চাটাকে ফেলেছে, যে নিয়ে আসতেছিল সে পালাইছে। এখানটাতে ফেলে পালিয়েছি, বুঝছেন? এখান দিয়ে যাওয়া যাবে না, এটা দেখে নেন। বাচ্চাটা এখানে হ্যাঁ, কি হয়েছে বলতো? আপনারা তো বাড়ির সামনে। হ্যাঁ, ওই আমি দোকান থেকে আসতেছিলাম, তো দেখেন যে এখানে ভিড়, একটা বাচ্চা পাওয়া গেছে। এখানে বাচ্চাটা ফেলাই দিয়ে চলে গেছে। কে বাচ্চা ফেলে দিল, কোথা থেকে আসলো এইটা তো বলতে পারলাম না। আচ্ছা, তারপরে এখন কোথায়? এখন বাচ্চাটা এখানে আছে, লোকটাকে পাওয়া যাচ্ছে না। বাচ্চারা বয়স কিরকম হবে? এই দুধের বাচ্চা, 1 বছর। 1 বছর। একটা ছেলে নিয়ে যাচ্ছিল নাকি? হ্যাঁ। ছেলেটা কই এখন? ছেলেটা এখন কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো।
কি মনে করছেন কেন এটা কে নিয়ে গেল? এটা তো বলতে পারলাম না, এখন তারই বাচ্চা না অন্যের বাচ্চা নিয়ে এরকম আপনাদের সন্দেহ কি? হয়তো অন্যরও হতে পারে কিংবা হয়তো নিজেরও হতে পারে। আমার নাম সীমা ঘোষ। হ্যাঁ কি হয়েছে বলুন তো? একটা লোক একটা বাচ্চাকে নিয়ে জলে ফেলে দেয়, লোকটা লুকিয়ে গেছে এখান দিয়ে, পাথরের মধ্যে ফেলে মন্দিরের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ তারপরে এইটুকুই দেখছি। আপনি তখন কি করছিলেন? তখন আমি রান্না করে সুজি বসাচ্ছি। আচ্ছা তারপরে? তারপরে বাচ্চাটা ফেলে দিয়ে দৌড়ছে, বাচ্চাটা চিল্লাচ্ছিল, আমি ধরতে পারি নাই। একটা মেয়ে মানুষের ছেলে মানুষকে কি করে ধরবো? ও পিছনটা দেখছি আমি। ছেলেটা কি বয়স্ক? না না বয়স্ক না, বয়স্ক না বাচ্চাটা, কম বয়স। হ্যাঁ একাই ছিল ছেলেটা? একাই ছিল। তারপরে কি করলেন? তারপরে হাল্লা করলাম, আমার যাকে ডাকলাম, যা ভাবসা আমি পড়ে গেছি, যা দৌড়ে বেড়াইছে আমি যে বাচ্চা। আপনারা কি মনে করছেন বাচ্চাটা কোথা থেকে এলো, কি বিষয়? আমি এখন কোথায় কি করে বলবো? কার বাড়ি বাচ্চা নিয়ে এসছে? কোন দিক দিয়ে এসছে? ওই দিক দিয়ে এসছে। তারপরে কি পুলিশে ফোন করলেন আপনারা? হ্যাঁ পুলিশে কল করছে, পুলিশ বলে আসতেছে। আপনাদের মনে করছেন আপনারা সন্দেহ কি হচ্ছে? সন্দেহ বাচ্চা চুরি হয়েছে, বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমার নাম গীতা মণ্ডল। হ্যাঁ গীতা মণ্ডল। গীতা মণ্ডল, তো বলছি কি হয়েছে? বাচ্চা কি হয়েছে না, মানে আমাদের মধ্যে ক্যাচাল হয়েছে, তো আমি বাচ্চাকে কইছি নিব না, নেশা করার জন্য বাচ্চাকে দিই না আমি কাছে, তাই জন্য বাচ্চা চুপ করে নিয়ে চলে গেছে। আমরা পায়খানায় গেছি, আমি আমার বাবাও পায়খানায় গেছে। যে নিয়ে গেছে সে কে হয়? সে হলো আমার স্বামী হয়। আচ্ছা নেশা করে? ছবি তো নাই। বলছি নেশা করে কি? নেশা করে, নেশা। তো বলছি যে এরকম একটা ঘটনা নিয়ে চলে এসছে, কি বলবেন? এখানে তো ফেলে রেখে গিয়েছিল জলের মধ্যে ফেলে। নেশা করছে তো ওই জন্য ফেলে দিছে, আমি ওই জন্য তো আসছি খুঁজতে, আমি এর আগেও খুঁজে গেছি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম গীতা মণ্ডল। আর স্বামীর নাম কি? স্বামীর নাম রানা মণ্ডল। ট্রাফিক সচেতনতা নিয়ে মূকাভিনয় জলপাইগুড়িতে। ট্রাফিক সচেতনতা নিয়ে মূকাভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করতে এবার পথে নামল জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার। এদিন তাদের উদ্যোগে আসামের শিল্পীদের দ্বারা জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রধান রাস্তাগুলির মোড়ে মূকাভিনয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা করা হয়। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়, থানা মোড় সহ অন্যান্য জায়গায় মূকাভিনয়ের অপূর্ব অভিনয়ের মাধ্যমে তাদের মানসিক সচেতনতার মাধ্যমে কিছু করার উদ্যোগ দেখান। সাধারণ মানুষ ও বাইক আরোহীরা তাদের এই অভিনয় দেখে মুগ্ধ হন, আর এই সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা এড়ানোর জন্যই তাদের এই উদ্যোগ। এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন, আর এবং আপনারা কারা মূলত? আমরা জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার বিগত 3 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি। 3 দিনের উৎসব, এটা আজকে আমাদের প্রথম দিনের উৎসব। যারা পারফরমেন্স করেছে ওনারা আসাম থেকে এসেছে, আর থিয়েটার বলে ওনাদের সংগঠনের নাম। ওনারা আজ এটা প্রদর্শিত হয়েছে জলপাইগুড়িতে মানুষকে সতর্ক বার্তা দেওয়া হবে, কীভাবে হেলমেট করে চলাফেরা করতে হয়, রেড লাইট দেখে কীভাবে থামতে হয়, এই সমস্ত বার্তা ওনারা নিজেদের শিল্পের মাধ্যমে ছোট করে মানুষজনদের কাছে বার্তা পৌঁছাবার একটা প্রচেষ্টা করে গেছে। আমাদের আরও অনেক ধরনের পারফরমেন্স যেগুলো আছে, আগামীকাল বিকেল 5:30টায় প্রয়াস। এর মাধ্যমে কি বার্তা দেবেন আপনারা এই যে ট্রাফিক সচেতনতা নিয়ে? হ্যাঁ, ট্রাফিকের মাধ্যমে আমরা অনেক কিছু বার্তা দিতে চাইছি যে আজকাল যে হারে পথ দুর্ঘটনা ঘটছে শহরে বা স্কুলের সামনে, সেই সমস্ত জায়গা থেকে কী করে আমরা বাঁচতে পারি আর মানুষজনদেরকে আমরা কীভাবে সচেতনমূলক বার্তা দিতে পারি, সেই বিষয়ে আমরা এই ছোটো ঘটনাটা করেছি। আমার ভালো হবে যদি আপনি আমাদের কি বলবেন এই যে আসাম থেকে এসেছেন? मैं विजय कुमार दास आसाम से आया हूँ। हम लोग का यहाँ पे 9 तारीख को परफॉर्मेंस है और आज 8 तारीख को हम लोगों ने रोड सेफ्टी के ऊपर हम लोग एक वार्ता लेके आया हूँ कि कैसे हम लोग को सीट बेल्ट लगाना चाहिए, ड्रिंक एंड ड्राइव नहीं करना चाहिए और ट्रैफिक रूल मान के चलना चाहिए। तो ये सब दिखाने के लिए हम माइम के माध्यम से हम जो हम लोग का जनता है हम लोग को जागरूक करने की हम लोग कोशिश करेंगे। आप आसाम से आए हैं? जी आसाम का ट्रैफिक और जलपाईगुड़ी का ट्रैफिक क्या अलग का? आज हम लोग सुबह 5 बजे पहुँचे हैं और यहाँ का जो माहौल है बहुत ही अच्छा लगा मुझे। यहाँ का ट्रैफिक रूल बहुत सब लोग मानते हैं, ये देख के भी अच्छा लगा। और भीड़ ज़्यादा है लेकिन फिर भी ट्रैफिक रूल अच्छे से सब लोग मान रहे हैं, इसीलिए इतना भीड़ लग नहीं रहा है। सिर्फ असम में ही भीड़ है। हम लोग कोशिश कर रहे हैं कि हम लोग इस भीड़ को अच्छे से मतलब ट्रैफिक रूल मान के हम लोग किसे इस मतलब सिचुएशन से बाहर आ सकते, वही हम लोग कोशिश करेंगे। आपका नाम? मेरा नाम विजय कुमार था। সদ্যজাতর মৃত্যু ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের।
জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মাতৃমায়ে সদ্যজাত পুত্র সন্তানের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর বাবা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি পাঙ্গার সাহেববাড়ি এলাকার বাসিন্দা গৃহবধূ মধুমিতা বর্মন সন্তান সম্ভবা অবস্থায় বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মাতৃমা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, জন্মের কিছুক্ষণের মধ্যেই সদ্যজাতের মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সময় মতো সিজারিয়ান করা হলে এই ঘটনা ঘটতো না। নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করতে গিয়েই চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে অভিযোগ তাদের। শুধু চিকিৎসায় গাফিলতিই নয়, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগও তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এদিকে ঘটনার পর মৃত সদ্যজাতের বাবা পবিত্র রায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কর্তব্যরত চিকিৎসক ও নার্স ও হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে। আমার বৌমা ভর্তি, কি কালকে রাত্রে ভর্তি করেছি, করার পর ভালোই ছিল, বেবিও ভালো ছিল, সব কিছুই ভালো আছে। সারা রাত ব্যথা টানলো। আজকে আপনার এই 11টা 9:30 আর কি হবে, আমাকে দেখালো হার্টবিট ডাক্তার, যে না ভালো হার্টবিট চলছে। মাকে দেখালো ভালো হার্টবিট, বাচ্চা নেমে গেছে, হয়ে যাবে। তারপরে আপনার এই 9:30 পৌনে 10টার দিকে এক যে ট্রেনিং যে দেয় নার্সগুলো, তারা এসে বলল যে একে নিয়ে যাও, এর সময় হয়ে গেছে। কিন্তু দেখে মনে হলো না যে সময় হয়েছে। যাই হোক, এখন ওরা যেটা বলছে সেটাই মেনে নিতে হবে। তারপরে কি করলাম, আমরা পাঠালাম ওনাদেরকে। পাঠানোর পর নিয়ে গেল আমার বৌমাকে টিচার করে। নিয়ে আসার পর 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। প্রায় আপনার কখন নিচে ধরেন 9:30 পৌনে 10টা, তো 11টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তারপরে আপনার আমি ইনফরমেশন চাচ্ছি ওদের কাছে যে আমার বৌমার কি হয়েছে বলো তোমরা। কেউ কিছু বলছে না, না বলার কারণে তারপরে এই 10:30 পৌনে 11টার দিকে এসে বলছে যে বাচ্চার হার্টবিট কমে গেছে, যার জন্য সিজার করতে হবে। তারপরে এখন শুনছি নর্মাল তো হয়েছেই, ফর্সেপেও 9টা সেলাই পড়েছে। বাচ্চাটা ফর্সেপে যে মেশিন দিয়ে টেনে বের করে, তার আগেই বাচ্চাটা মারা গেছে। মেশিন দিয়ে টেনে বার করতে গিয়ে বাচ্চাটা মারা গেছে। ওরা জাস্ট একটা শো দেখালো। আমরা তো বাচ্চাকে ধরিও নাই, আমরা বাচ্চাকে নাড়িও নাই, আমাদেরকে বাচ্চা দেখায়ও নাই। অবশ্যই গাফিলতি, 110% গাফিলতি। নার্সদের গাফিলতি, ডাক্তারদের গাফিলতি। ওরা জানতো, ওরা চেষ্টা করলেই পারতো একটু বাঁচাতে। ওরা ফর্সেপে কেন করতে গেল? ডাইরেক্ট সিজার করতে পারতো। ফর্সেপে কেন করতে গেল? কেন ফর্সেপে কাটলো 9টা সেলাই? এখন এই মাটার কিছু হয়ে যেত, তারা কি সেই দায়িত্ব কি ওরা নেবে? নিশ্চয়ই নেবে না। কি কথা বলুন, ব্যাপারটা বলুন তো। এখন ভিতরে গেলাম, এখন বলতেছে বাচ্চার দাগ ছিল কপালে, বাচ্চা গলায় নার্ভ পেঁচে ছিল। বাচ্চা যত নিচে নামতেছে তত বাচ্চার বলে গলায় নার্ভ পেঁচে যাচ্ছে, বাচ্চা নার্ভ পেঁচে মারা গেছে, ওরা মারেনি। এটা ওদের গল্প স্টোরি করলো ওরা। ডাক্তারবাবু, এখন ডাক্তারবাবু বের হচ্ছে না, ভেতরে ডাক্তারবাবু। হ্যাঁ, আমাদের ডাকলো, কথা বলবে। এবার কথা বললে এই গল্প শোনালো, কিন্তু এই গল্প তো এটা না। এর শাস্তি চাই, আমরা যা করার করবো, বিচার করবো, আমরা কেস করবো। হ্যাঁ অবশ্যই, আমরা যাবো সব। আমার মিঠু কর্মকার, আমার নাতি, নাতবউ। আপনাদের পেশেন্ট রয়েছে? হ্যাঁ, পরশুদিন ভর্তি হয়েছে। কালকে না হয়নি। কি মনে করছেন এখন? এখন আমরা নিয়ে যাবো, এখানে আর রাখবো না। কোথায় নিয়ে যাবেন? আমরা ওই যে নার্সিংহোমে নিয়ে যাবো। কি বলে ওইটা, কি বলতেছে ওই যে নার্সিংহোমে? হ্যাঁ, নিয়ে যাবো। হ্যাঁ, এইরকম দেখে পরিস্থিতি দেখে এখানে রাখবো নাকি? পরিস্থিতি আমরা ওখানে ছিলাম, পেশেন্টটাকে আমরা জামা পরে দিলাম, পোশাক পরে দিলাম, এত কষ্ট করলো। তখন থেকে সুস্থ ছিল মা, আর সেই হঠাৎ করে এরকম হলো, তখন আমরা এখানে রাখবো না। আর ওখানে যদি আমরা একটু ঢুকতে চাই বা একটা নিয়ে যাই, একটা দরকার, ওরা কি বলে তারা দেয় টুকরো মতো আমাদেরকে। ওরা বা কি সুন্দর বিছানা দেয়, চেয়ার পাতা, ওরা ঘুমাচ্ছে, আমাদেরকে তাড়া দিচ্ছে। পেশেন্ট ওখানে মরগা, একা কি সুবিধা ওখানে একাই থাকলে, এখানে রেখে কি করবো আমরা? দিয়ে আমরা নিয়ে নেবো।
বনসাই দিব, বনসাই দিয়ে নিয়ে যাবো। বাড়ি গেলে তো পয়সা দরকার, এটা তো পয়সা হলে কী হবে, উপায় নেই, আমরা ওইভাবে করবো। সরকারি থাক, সুবিধা অসুবিধা না, সরকারি থাক। কি নাম? আমার নাম ছায়া রায়, কোথায় বাড়ি? আমাদের বাড়ি বড়ুয়াপাড়া, নালিশস্থল। আভ্যন্তরীণ কোন্দলে স্তব্ধ জলপাইগুড়ি পৌর পরিষেবা। এমনই অভিযোগ তুলে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ইস্তফার দাবি 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরের। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক কাজ ও নাগরিক পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তীব্র অভিযোগ তুললেন পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি। তার দাবি, বিগত 7 থেকে 8 দিন ধরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা কোনো তৃণমূল কাউন্সিলর পৌরসভায় উপস্থিত হচ্ছে না। তিনি অভিযোগ করেন, একদিকে পৌরসভার বর্তমান চেয়ারম্যান নিজের আসন সামলাতে ব্যস্ত, অন্যদিকে দলেরই অপর গোষ্ঠী তাকে গদিচ্যুত করার ছক কষছে। শাসক দলের এই ক্ষমতার লড়াইয়ের কারণে জলপাইগুড়ির সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, পৌর পরিষেবা অচল হয়ে পড়ায় এই দায় সম্পূর্ণভাবে তৃণমূলের 22 জন কাউন্সিলরের। শহরের মানুষকে এই দুর্ভোগে ফেলার জন্য শাসক দলের কাউন্সিলরদের অবিলম্বে থানা মোড়ে সমবেত হয়ে জলপাইগুড়িবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে ন্যূনতম নৈতিক দায়িত্ববোধ থাকলে তাদের একসাথে মহকুমার শাসকের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। আজকে 7 দিন ধরে 8 দিন ধরে পৌরসভায় কোনো কাউন্সিলর যান না, চেয়ারম্যান যান না, ভাইস চেয়ারম্যান যান না, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। আমার প্রশ্ন, যে কাউন্সিলররা বা যারা দায়িত্বে রয়েছেন তারা পৌরসভাতে না যাওয়ার জন্য এই যে জলপাইগুড়ির মানুষের যে কষ্ট, যে দুর্ভোগ হচ্ছে, তার জন্য দায়ী কারা? এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসের 22 জন কাউন্সিলর। এই 22 জন কাউন্সিলরকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, আপনারা থানা মোড়ে সবাই সমবেত হন, মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চান যে আমরা যেটা করেছি বা আজকের দিনে যেটা করছি সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। এই লজ্জার হাত থেকে আমরা বাঁচতে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা 22 জন মিলে চললাম এসডিওর কাছে, আমরা পদত্যাগ করে দেব। কারণ এই পদে বসার যোগ্যতা আমাদের নেই, আমরা বসেছিলাম ভুল করে এবং আপনাদের সঙ্গে এই 4.5 বছর পরে 5 বছরে যে আচরণ করছি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনারা জলপাইগুড়িবাসী আমাদেরকে ক্ষমা করে দিন। এই গদি বাঁচানোর বা ক্ষমতা আঁকড়ে থাকার যে লড়াই, এই লড়াই আজকে জলপাইগুড়ি মানুষ ছি করছে। আপনাদের যদি বোধ বুদ্ধি বা বিন্দুমাত্র জ্ঞান থাকে, আপনারা সমবেত হয়ে একসঙ্গে এসডিওর কাছে গিয়ে সবাই পদত্যাগ করবেন। কি মনে হয়, এটা কি ভোটাভুটি হওয়া উচিত নাকি আবার নতুন করে ভোট হওয়া উচিত মনে হয়? দেখুন, ভোটাভুটি হবে কিনা সেটা তো নির্ভর করবে পরিস্থিতির উপরে। অবশ্যই যদি কেউ অনাস্থা আনে, সেটা স্বদলীয় বন্ধুরা, একসময়ের গলায় গলায় থাকা বন্ধুরাও যদি আপনার বিরুদ্ধে অনাস্থা আনে, তাহলেও আপনাকে মিটিং করে আস্থা প্রুভ করতে হবে। অবশ্যই মিটিং হওয়া উচিত, আস্থা প্রুভ করা উচিত। কিন্তু আমি এর বাইরে গিয়ে বলবো, আপনারা একটাই দল করতেন, তার নাম তৃণমূল কংগ্রেস। আপনাদের একটাই নেত্রী ছিল, তার নাম মমতা ব্যানার্জি। আপনাদের একটাই পোস্ট ছিল, তার নাম মমতা ব্যানার্জি। আজকে আপনারা নিজেদের মধ্যে এই ঝগড়া, এই লড়াই করে যেটা করছেন, সেটা জলপাইগুড়ি মানুষের কে কষ্ট দিচ্ছেন। জলপাইগুড়ি পৌর পরিষেবা ভেঙে পড়েছে, পৌর পরিষেবা বলতে কিচ্ছু নাই। এই অবস্থায় আপনাদের বিন্দুমাত্র যদি নৈতিক দায়িত্ব, কর্তব্যবোধ থেকে থাকে, তাহলে আপনারা আপনাদের পরিবারের কাছে মুখ দেখানোর জন্য অন্তত পক্ষে এসডিওর কাছে গিয়ে সবাই একসঙ্গে পদত্যাগ করুন। অবৈধভাবে নদীর চরে তৈরি হয়েছে রিসোর্ট। এবার এই রিসোর্ট গুড়িয়ে দিল প্রশাসন। শুক্রবার মাল মহকুমা প্রশাসনের তরফে এই রিসোর্ট জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে মাটিয়ালি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মেজেলি থানার পুলিশ ওই রিসোর্টে গিয়ে সরকারি বোর্ড ও নোটিশ লাগিয়ে দেয়। মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকায় কুর্তি নদীর ধারে তৈরি করা হয়েছে গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট নামে এই রিসোর্টটি। এর আগে মাল মহকুমা প্রশাসনের তরফে ওই রিসোর্টে গিয়ে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। জানা যায়, ওই রিসোর্টের মালিক সৌমেন মালাকারের কলকাতায় কোনো এক প্রভাবশালী তৃণমূল নেতার সাথে যোগাযোগ ছিল। তার মদতেই তিনি ওই এলাকায় রিসোর্টটি করতে পেরেছেন বলে অনুমান। প্রায় 10 থেকে 12 বছর আগে কিছু তৃণমূলের নেতৃত্বের সাহায্যে কুর্তি নদীর চরের ওই জমি নিজের দখলে নেন তিনি। তারপর শুরু হয় নদীর চরের ওপর বিশাল রিসোর্ট তৈরির কাজ। বর্তমানে যে জায়গায় রিসোর্ট রয়েছে, সেই জায়গার ওপর দিয়ে একসময় প্রায়শই কুর্তি নদীও প্রবাহিত হতো। কার্যত নদীর মূল প্রবাহের ধার ঘেঁষে তৈরি করা হয়েছে ওই রিসোর্ট। এর আগে মহকুমা প্রশাসনের তরফে 10ই জুলাইয়ের মধ্যে রিসোর্ট কর্তৃপক্ষকে তাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সব রকম সরকারি নিয়ম মেনে এদিন অবৈধ ওই রিসোর্ট গুড়িয়ে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 অগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। জলপাইগুড়ির দক্ষিণ মরিচবাড়ি এলাকায় তিস্তার ভাঙন রোধের কাজ শুরু। ভাঙন মেরামতের কাজ চলছে জলপাইগুড়িতে। উপস্থিত ময়নাগুড়ির বিধায়ক এবং বিডিও। ময়নাগুড়ি দক্ষিণ মরিচবাড়ির রাবণের মাঠ তিস্তা নদী সংলগ্ন এলাকার বাঁশের খাঁচার কাজ চলছে। জলপাইগুড়ি দক্ষিণ মরিচবাড়ি এলাকায় তিস্তার ভাঙন রোধের কাজ শুরু। পরিদর্শনে ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস এবং বিধায়ক জালিম রায়। কাজের গুণমানের সঙ্গে আপোষ করা হবে না। কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে জানিয়ে দিলেন ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস। হাইটেনশন টাওয়ার খুব কাছে, কিন্তু হাইটেনশন টাওয়ার কিন্তু ভীষণ কাছে। যদি এই জায়গাটা সেই সব জন্যই কিন্তু 12 কাটি বলে, তারপরে তো অনারেবল তখন আগে আমাদের ডিএম স্যারও বলেছিলেন যেটা, তারপরে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে করলো, যে একদম চিফ ইঞ্জিনিয়ার স্যারও এসেছিলেন না, চিফ ইঞ্জিনিয়ার এসে ঠিক অ্যাপ্রুভ করে তারপরে এই স্কিমটা এখানে কিন্তু হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, যেন কাজের কিন্তু একদম গুণগত মানের দিকটা একদম সঠিকঠাক রাখতে হবে। নাম তপন বর্মন। এই জায়গাটার নাম? এর নাম হচ্ছে মরিচবাড়ি, দক্ষিণ মরিচবাড়ি। দক্ষিণ মরিচবাড়ি। বলে কি হচ্ছে কাজ, কারা এসেছিলেন, কি ব্যাপার, কেমন আপনারা নতুন সরকার পালাবদল হওয়ার পর এই কাজ শুরু হয়েছে আবার নতুন করে? এখানে আজকে সরকারি লোক আসেন দেখতে। এমএলএ এসেছিলেন? এমএলএ আসলেন, ভিডিও আসেন। হ্যাঁ, কি হচ্ছে এই জায়গায় কাজ শুরু হয়েছে। এই জায়গায় এই যে ভাঙতেছে, তো ভাঙার জন্য এই জায়গায় কাজ শুরু হয়েছে। পাশ পাইলিং হচ্ছে, বস্তার কাজ হচ্ছে, জালির কাজ হবে। নতুন গভর্নমেন্ট 3 মাস হলো, তাতে উদ্যোগ নিয়েছে, কাজ কি কেমন? খুব ভালো,
খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুব খুশি। কি মনে হয় রোধ 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 করা যাবে, আটকানো যাবে? চেষ্টা করতেছে। এই মুহূর্তে তো বর্ষার সিজন, তো এই মুহূর্তে তো সেইভাবে কাজ করা যাবে না, যতটুকু আর কি করানো যায় আর কি। আপনার নাম? আমার নাম তপন বর্মন। এখানে একটা দীর্ঘদিনের ভাঙনের একটা সমস্যা আছে, নদীটা এখানে কার্ভ নিয়েছে, তো সেই কারণের জন্য আমাদের অনারেবল ডিএম স্যারও একটা বলেছিলেন দেখার জন্য। সেই সময় ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টটাকে টেক আপ করেছিলেন, ওনাদের ডিপার্টমেন্টের হায়ার অফিসার্সও দেখে গেছিলেন এবং সেটা অ্যাপ্রুভড হওয়ার পরে এখন এই যে কাজটা, মানে যে ইরিগেশনের যে পাশে ওনাদের যে প্রোটেকশনের যে ওয়ার্ক, সেটা শুরু হয়েছে, সেই কাজটা চলছে অলরেডি। সেটা দেখতে এমএলএ সাহেবও এসেছিলেন, এখন কাজটা কন্টিনিউ রয়েছে, আমরা দেখলেন, ভিজিট করলেন। এই এলাকায় বেশ কিছু চাষের জমিতে জল ঢুকে গেছে, তিস্তার ভাঙন দেখা দেয়, কি বলবেন? কতটা এরিয়া কি মনে হচ্ছে? দেখা যাক, আমরা দেখছি বিষয়টাকে কতটা কি টেক আপ করা যায় এবং এইটা করা যায় এবং কন্টিনিউয়ের পরবর্তীকালেও আবার যাতে কাজ হয় সেই বিষয়ে ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে ওনারা ব্যাপারটাকে টেক আপ করে। এখন কি কাজ হচ্ছে, কতটা কাজ হবে, কি কাজ হবে? টোটাল 600 মিটার ওনারা কাজ করবেন, আর কেজ হচ্ছে, বাকিটা টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো ডিপার্টমেন্টই ভালোরাই বলতে পারবেন। এবং ওই বস্তা যেগুলো আনা হয়েছে সেই বস্তাগুলো দিয়ে ওরা প্রোটেকশন কাজটা 600 মিটার এরিয়ার মানে লেন্থে কাজটা হবে। আজকে পরিদর্শন করলেন, দেখলেন? হ্যাঁ। কাজ কেমন শুরু হয়েছে? হ্যাঁ, কাজ শুরু হয়েছে, এমএলএ সাহেব এসেছিলেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেন, তারা কি বলছেন? তারা বলছেন যেটা কাজটা হয়ে তাদের পক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস, যে আস্তে আস্তে তাদের জমিটার রক্ষা পাবে, এটা তারা আশা রাখছেন। যে কারণ ভাঙনের একটা সমস্যা আছে, এই দিকটাতে নদী কার্ভ নিচ্ছে, সেটা নদী কি বাদিকে টার্ন নিচ্ছে, সেদিকেই সেরকমই মনে হচ্ছে এখন, কারণ এদিকে তো এদিকেই বাড়ছে হচ্ছে, সেই জন্যই এই প্রোটেকশনের কাজটা দেখে দেখানো। ভাঙনের সমস্যা ছিল, আমরা টেম্পোরারি নদী গর্ভে জমি চলে যাচ্ছে, মানুষের বাড়িঘর চলে যাচ্ছে, সেটাকে আমরা বাঁচানোর জন্য কিছু সাময়িক কাজ টেক আপ করেছি। কতটা কাজ, কি কাজ হচ্ছে এটা মূলত? কতটা কাজ তো আমি এত ডিটেল আমার কাছে নেই, ফিল্ড অফিসাররা বলতে পারবে। প্রায় 1 কিলোমিটার মতো আমি গেছিলাম আগে, মনে আছে আমার। আপাতত তো কোনো পার্মানেন্ট কাজ হয় না, মাসে আর বস্তা দিয়ে ভাঙনটাকে রোধ করার চেষ্টা হচ্ছে। 2.5 বছর পর খুলল এসজিডি এর দরজা। 200 কোটি টাকার দুর্নীতির তদন্তের ঘোষণা। উত্তরবঙ্গে 100 কোটি টাকার উন্নয়নের রোডম্যাপ প্রকাশ। দীর্ঘ 2.5 বছর পর অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজিডি এর গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার শিলিগুড়ির হিমাচল বিহারে অবস্থিত এসজিডিএ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্প এবং সংস্থাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ সবকিছু নিয়েই বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বড় ঘোষণা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, অন্যান্য বিধায়ক, দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়ি সফরে এসে এসজিডি এর ফাইল খুলে সমস্ত দুর্নীতি তদন্তের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, গত প্রায় 15 বছরে এসজিডিএতে প্রায় 200 কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক অডিটও করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়। শঙ্কর ঘোষ আরও বলেন, দীর্ঘ 2.5 বছর এসজিডি এর কার্যক্রম কার্যত বন্ধ থাকায় উত্তরবঙ্গের বহু উন্নয়ন প্রকল্প থমকে গিয়েছে। সেই পরিস্থিতি কাটাতে আপাতত বিধানসভা ভিত্তিক জনপ্রতিনিধিদের মতামত নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। প্রত্যেক বিধায়ককে তাদের এলাকায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে। এদিন ফুলবাড়ির ক্যানেল রোড সংলগ্ন বন্ধ হয়ে থাকা টোল প্লাজা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, টোল প্লাজাটি সম্পূর্ণ বৈধ এবং খুব শীঘ্রই নতুন সংস্থার মাধ্যমে টেন্ডার ডেকে সেটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হওয়ার পর ক্যানেল রোড সহ একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অর্থ এসজিডি এর 100 কোটি টাকার উন্নয়ন তহবিল থেকেই বরাদ্দ করা হবে।
মন্ত্রী জানান, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। সেই কারণে একটি ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করে সংস্থার গত 15 বছরের কাজ, আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। উত্তরবঙ্গের উন্নয়নের গতি ফেরানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, এই দুই লক্ষ্য নিয়েই আগামী দিনে এসজেডিএ এগোবে বলে বৈঠক শেষে জানানো হয়েছে। প্রথমত যারা জেনে বুঝে এই অন্যায় কাজে মদত দিয়েছেন তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য এই কাজটা করা হয়েছে। একটা জিনিস সবাই এটা আমার এই কয়দিনের সরকারের অংশ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এই কথাটা আমি বলতে চাই যে এই সরকারকে নিয়ে আসবার ক্ষেত্রেও সবার কাছে একটা বড় জিনিস ছিল সামনে, যে এই সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আর আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আইনের শাসনকে মান্যতা দিতে হবে। ফলে সেই আইনের শাসনকে মান্যতা দেওয়ার জন্যই এই যে বিগত দিনে যে নিয়ম ভঙ্গগুলো হয়েছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য কমিটি। তার পরের ধাপে এই যে আধিকারিক এবং অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে এই যে কিছু কিছু মানুষ যে পরিমাণ অর্থের মালিক হয়ে গেছেন, যার জন্য এই পুরো সিস্টেমটা কোলাপস করেছে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটাকে এনশিওর করা। আর যারা এটা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেন দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয়। ফলে যা বিধান আছে সেই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই প্রশ্নে 30 বছর ধরে রয়ে গেছে এসডিএর এক কর্মী এখানে, আর গণেশ কখনোই উল্টো হয় না। তার জন্য এই ব্যাপারে বিষয়টি সামনে এসছে, আমি প্রয়োজনীয় পরামর্শ নেবার জন্য ইতিমধ্যেই এই নিয়ে কর্তৃপক্ষের কাছে বা যারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে। আপনারাও যে প্রশ্নটা হয়তো করতে পারতেন সেটা হচ্ছে যে এসজেডিএ দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান কি ভূমিকা। তো এই ক্ষেত্রে আমরা এসজেডিএর সেই 200 কোটির দুর্নীতি সহ সমস্ত আর্থিক অসঙ্গতি খুঁজে বের করবার জন্য একটা স্পেশাল অডিটের কথা বলেছি। তার আওতার মধ্যে এটা আসবে এবং পরবর্তীকালে তার উপরে হবে। আমার হ্যাঁ, এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখবার জন্য আমাদের প্রত্যেককে বলেছিলেন। অনেকেই আমরা দেখি যে এসজেডি এর একটা যে ফুলবাড়িতে টোল কালেকশন, সেটা আইনসম্মতভাবে সেখানে টোল কালেকশন হয়েছে, এটা কোনো অবস্থাতেই বেআইনি বা নিয়ম বহির্ভূত নয়। ফলে সেই টোলেরও আমরা নিউ টেন্ডার করছি এবং ওই রাস্তাটা যেহেতু খুবই খারাপ হয়েছে, তো সেই রাস্তাটা সংস্কার করার পর থেকে টোল সংগ্রহের কাজ শুরু হবে, তার জন্য নিয়ম মাফিক টেন্ডার করা। এবং আমাদের যারা এই মুহূর্তে যারা এসজেডি এর এরিয়াভুক্ত আছে, অনেকেই যেরকম বলেন যে এই রাস্তা খারাপ, এই রাস্তা খারাপ, তো ইতিমধ্যে বেশ কিছু প্রপোজাল করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে বিধায়কদেরকে বলা হয়েছে ন্যূনতম 100 কোটি টাকা সবাই আমরা ভাগ করে এই প্রপোজালগুলো জমা দেব। এবং বর্ষার সময় তো বিটুমিনাসের কাজ করাটা কঠিন, তো বর্ষাটা শেষ হলেই যাতে এই কাজগুলো করা যায় তার জন্য টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু হয়। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন বালি উত্তোলনের খাদানকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বালি উত্তোলন এবং সরকারি রাজস্ব ফাঁকির প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা খাদান এলাকায় বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খাদান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে 3টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়। পাশাপাশি একটি প্রিন্টার মেশিন এবং বালি পরিবহন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে বালি উত্তোলন ও পরিবহনে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ডাম্পারগুলোর বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এদিকে বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়ম না মেনে বালি উত্তোলন চলছে এবং প্রশাসনের একাংশ সব জেনেও নীরব। অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ঘটনার পর থেকেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি সব দিক খতিয়ে দেখছে। রঞ্জিতা দত্ত। আপনি বিজেপির কি পোস্টে আছেন? আমি মহিলা মোর্চার এক কর্মী।
কি বলবেন এখান থেকে যে বালি উঠানো হচ্ছে এবং সেটা এটা তো দীর্ঘদিন ধরে আমাদের কানে খবর আসছিল, আমরা অনেক দিন ধরে এটা প্ল্যান করেছিলাম যে এই ব্যাপারটা দেখতে হবে, কিন্তু আমরা সেই সময়টা করতে পারিনি। আজকে যখন যাতে বললাম যে মারাত্মকভাবে এই এখান থেকে গাড়ি পচে বালু নিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের কিছু ছেলেদেরকেও এরা ইনভলভ করেছে, তৃণমূলের ছেলেরা। তো এটা এখন রুকার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আপনাদেরও হেল্প থাকবে, সবাই মিলে এটা যাতে আমরা রুখতে পারি সুষ্ঠুভাবে, ভালো মতো এই বন্ধ হোক, মানে চুরিটা বন্ধ হোক, বাইরে চুরিটা বন্ধ হোক, চুরি বন্ধ হোক, মানে সরকারি রাজস্ব না দিয়ে এই বালি বাইরে নিয়ে যাওয়াটা বন্ধ হোক। 75টা গাড়ি আজকে সকালবেলা উইদাউট রয়্যালটি দেখেছে। রাত পোহালেই বোলবোম যাত্রা, আর তার আগেই বাজারে বিক্রি হচ্ছে জামা কাপড়। জয় শিব শম্ভু বোলবোম বা বোম বোম ভোলে হলো হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেব বা শিবের একটি পবিত্র জয়ধ্বনি। ভক্তরা শিবের নাম স্মরণ করতে এবং তার কৃপা পেতে এবং শ্রাবণ মাস কিংবা শিবরাত্রিতে পুজো করার সময় এই ধ্বনি উচ্চারণ করেন। শিব পূজার অন্যতম অংশ বোলবোম। এই বোলবোম শিব ভক্তরা পবিত্র নদ নদীর জল কুড়িয়ে এনে শিবলিঙ্গকে স্নান করায়। আর এবছর বোলবোম যাত্রাও বিশেষ রূপ নিয়েছে জলপাইগুড়িতে, আর তার জন্যই বোলবোমের রকমারি পোশাক বিক্রি শুরু হয়েছে জলপাইগুড়িতে। মূলত এবছর গামছা থেকে শুরু করে হাফ প্যান্ট, গেঞ্জি, জামা, টুপি সহ অন্যান্য জিনিসপত্র বাজারে দেদার বিক্রি শুরু হয়েছে। 2 সপ্তাহ পার হওয়ার পর 3 সপ্তাহে এবার পড়েছে এই পবিত্র যাত্রা। এবছর যুবক যুবতী থেকে শিব ভক্তরা দারুণ উৎসাহ উদ্দীপনার সাথে এই যাত্রায় অংশগ্রহণ করেন। আর এই যাত্রাতে অংশগ্রহণ করার জন্য সাজ পোশাক অত্যন্ত জরুরি, তাই বাজারে 50 থেকে 500 টাকা অবধি বিভিন্ন ধরনের জামাকাপড় বিক্রি হচ্ছে। আগামীকাল যেহেতু 3য় সপ্তাহে পড়েছে এই বোলবোম যাত্রা, তাই এখন বাজারে বিক্রি শুরু হয়েছে এই সমস্ত পোশাকের। কি কি ধরনের জিনিস এসেছে? গামছা অনেক ধরনের এসেছে, দেখো এই মহাকাল গামছা হবে, তারপরে বোলবোমের যে গামছা হয় 1 টাকার ওটা হবে, সব হবে, কুর্তি, ফতুয়া, সব রকম নিয়ে যাবে। এবার তো অনেকটাই আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। অনেক ভিড়, এবার ভালো হচ্ছে, সব কিছুই ভালো আছে। এই 2 রোববার আছে, আরও ভালো হবে। বিক্রিটা কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি ঠিকই আছে। তো এগুলো কোথা থেকে আনেন আপনারা? সব আমাদের বাইরের থেকে আসে, এখান থেকে আসে। মানে এই বছর বিক্রি প্রচুর হওয়ার কারণ? এবছর বিক্রি হওয়ার পরিস্থিতি তো প্রতি বছর বিক্রি হয়, এবছর দেখছি কাস্টমারটি বেশি আছে। কারণ কি মনে হয়? মানে সরকার পরিবর্তন হওয়ার পর কি এই ধরনের? সেটাও হবে। কত থেকে কত দামের জিনিস? 50 থেকে প্যান্ট শুরু আছে, আর তোমার গেঞ্জি 100 থেকে শুরু আছে, ফতুয়া, কুর্তি, সব রকম জিনিসই আছে, বাচ্চার থেকে বড়। গামছা দেখা গেল, গেঞ্জি জোরে বলো। ফতুয়া দেখা গেল, সবই দেখা যাচ্ছে, জিনিস তো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। কিনছেন আপনি? হ্যাঁ, কিনতে এসেছি। এবছর মানুষের মধ্যে প্রচুর আগ্রহ বোলবোমকে নিয়ে, কেন মনে হয়? আগ্রহ যাচ্ছে, এখন করে বলবো, সবাই ভোলেবার ভাবে। সরকার পরিবর্তন হওয়ার পর কি একটু বেশি মনে হচ্ছে আপনার? মনে তো হচ্ছে না, এবার তারও সুন্দর দেখা যাচ্ছে। দীর্ঘদিন অন্ধকারে ওদলাবাড়ি ক্রান্তি রোড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তায় আলো না জ্বলায় অন্ধকারে ডুবে রয়েছে ওদলাবাড়ি ক্রান্তি রোড। গুরুত্বপূর্ণ এই সড়কে সন্ধ্যা নামলেই নেমে আসে ঘন অন্ধকার, যার ফলে নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে টিউশন শেষে বাড়ি ফেরা স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের দুর্ভোগ আরও বেড়েছে। অন্ধকারের কারণে মাঝে মধ্যেই বড় ছোট দুর্ঘটনাও ঘটছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার আলোর দাবিতে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিষয়টি বহুবার জানানো হয়েছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত রাস্তার আলোর ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে মালের বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, ধীরে ধীরে সব কাজ হবে। আগের সরকার বেঙ্গলকে কাঙাল করে গেছে, এই সরকার মানুষের দাবি পূরণ করবে। অন্ধকারে এখানটা প্রচণ্ড অসুবিধা হয়, রাস্তায় কোনো স্ট্রিট লাইট নাই। আমাদের দীর্ঘদিনের আশা একটা লাইট হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো হয় নাই। আমাদের নতুন এমএলএ সাহেব আসছে, আশ্বাস দিয়েছিল যে এবার হয়তো লাইট হবে। আমরা যদি এই লাইটের আলো পাই, তাদের প্রচুর উপকৃত হব। দুর্ঘটনা ঘটছে না মাঝে প্রচুর, প্রায় দুর্ঘটনা হয়। কিছুদিন আগে একটা স্টুডেন্ট পড়ার থেকে আসার সময় দুর্ঘটনা হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা এই নিত্যদিন যাতায়াত করি অন্ধকারের মধ্যে, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি। আমাদের প্রচণ্ড অসুবিধা। যদি এখানে স্ট্রিট লাইটের একটা ব্যবস্থা করা হয়, বদলাবাড়ি সকল লোকের উপকৃত হবে এবং মানুষের বাচ্চারা ঠিক মতো যাতায়াত করতে পারবে, স্টুডেন্টরা নির্ভয়ে সব যাতায়াত করতে পারবে।
এই অন্ধকারে রাস্তা পার হতেও তো প্রচণ্ড, যে কোনো সময় গাড়ি আসে, নানা রকম বিপদের আশঙ্কা থাকে। এখন আমাদের একটা অনুরোধ, যদি স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয় তাহলে আমরা সবাই খুব সুন্দরভাবে উপকৃত হব এবং ওদলাবাড়ির লোক সবাই উপকৃত হবে। আপনার নাম? আমার নাম শঙ্কর রায়, ওদলাবাড়ি। কি বলবো, দীর্ঘদিনের এটা আমাদের এই যে দেখেন রাস্তায় কোনো বাতি নেই, কিছু নেই, এই বাচ্চারা পড়ে আসতেছে, এদের চলাফেরা করতেও খুব অসুবিধে হচ্ছে। সাধারণত আমাদের তো হচ্ছে এই বাচ্চারা সব টিউশনি পড়ে আসছে, মহিলারা যাচ্ছে, মানে খুবই অসুবিধা আমাদের। এটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, অনেক মহলেই বলা হয়েছিল, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি। এখন আমাদের এমএলএকে বলা হয়েছে, উনি আশ্বাস দিয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব হলে আমরা খুব উপকৃত হব। অ্যাক্সিডেন্ট তো হয় মাঝে মধ্যে। হ্যাঁ, প্রায় দিন, এই কিছুক্ষণ আগেই হলো একটা, 15-20 মিনিট আগে হলো। এই প্রতিদিনই একটা না একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছেই। বাচ্চাদেরকে পাঠানো যাচ্ছে না পড়তে, বা কোনো টিউশনিতে কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না সন্ধ্যার সময়। এটা আমাদের দীর্ঘদিনের লাইটের খুব প্রয়োজন। কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখি এখন আমাদের এমএলএ সাহেব বলেছে এটা দ্রুত বাস্তবায়িত করবে, যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন করুক। আশা রাখছি আমরা আগামী দিনে যাতে লাইট জ্বলে। নিশ্চয় যে ঘাটতিটা রয়েছে, যে কাজটা হয়নি বিগত সরকারের সময়, সমস্ত কাজকে এই নতুন সরকার করবে, কিন্তু যে সরকার ছিল সেটা বাঙালটাকে কঙ্গাল করে চলে গিয়েছে। এখন আমাদেরকে ফিনান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আগামী দিন আমাদের ফান্ডিং এফিসিয়েন্সি বেড়ে যাবে, তখন আমরা যত কাজগুলো আছে, যেটা করণীয় আছে প্রায়োরিটি বেসিসে, সেটাকে আমরা নিশ্চয়ই করব। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গতকাল রাতে নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে গেল 3 দুষ্কৃতী। তবে পুলিশের অভিযানে রাজ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকায় অন্ধকারের মধ্যে বেশ কয়েকজন জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল। পুলিশের নাইট পেট্রোলিং চলাকালীন পুলিশ কর্মীদের ওই জটলা দেখেই সন্দেহ হয়। তৎক্ষণাৎ অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ হানা দেয়। ধরা পড়ে যায় 3 জন। ধৃতদের নাম আকাশ সরকার, বাড়ি শিব মন্দির এলাকায়। অপর 2 জনের নাম রোহিত ওরাও এবং সাগর সিং, 2 জনের বাড়ি চম্পাশাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অপরদিকে আজ ধৃত 3 জনকে তোলা হয় শিলিগুড়ি আদালতে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতীরা রেগুলেটেড মার্কেটের এলাকাতেই ডাকাতির ছক কষছিল। এখন আবহাওয়া সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 12.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অভ্যন্তরীণ কোন্দলে স্তব্ধ জলপাইগুড়ি পৌর পরিষেবা। পৌরসভার বর্তমান চেয়ারম্যান নিজের আসন সামলাতে ব্যস্ত, অন্যদিকে অপর গোষ্ঠী তাকে গদিচ্যুত করার ছক কষছে। এমনই অভিযোগ তুলে 22 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফার দাবি কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সির। ভাঙন মেরামতের কাজ চলছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দক্ষিণ মরিচবাড়ি এলাকায় তিস্তার ভাঙন রোধের কাজ শুরু। উপস্থিত ময়নাগুড়ির বিধায়ক ও বিডিও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.